অবশেষে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে নিল পদক্ষেপ। একের পর এক বড় বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। দু একদিন আগে একটা ভিডিওতে আমরা আপনাদের বলেছিলাম যে কিভাবে বাংলাদেশ প্রায় 50টা বছর পুরনো একটা সন্ধি বা চুক্তি ভেঙে ভারতের সীমান্তে খুবই কাছাকাছি প্রায় 50 গজের মধ্যে একটা বাঁধ তৈরি করছিল। এখন ভারতের আপত্তি এবং ভারত সরকারের তরফ থেকে ত্রিপুরাতে একটা দল পাঠানোর পরেই প্রকল্পটা বাংলাদেশ কর্তৃক স্থগিত করা হয়েছে। এই ঘটনার 24টা ঘন্টাও পার হয়নি, তার মধ্যেই ভারত বাংলাদেশকে আরো একটা বড় ধাক্কা দিয়েছে। এই ধাক্কা ট্রান্সশিপমেন্ট প্রকল্প বন্ধের পর সবচাইতে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। এর আওতায় ভারত বাংলাদেশে চলতে থাকা একটা মেগা প্রকল্প বন্ধ করে দিয়েছে। আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প চলছিল, যার উদ্দেশ্য ছিল ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের মধ্য দিয়ে সংযুক্ত করা। এতে করে পরিবহন আরো দ্রুত এবং সহজ হতো এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগ আরো মজবুত হতো। কিন্তু এখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি খারাপ, সেখানে আবার অশান্তি বাড়ছে এবং কাজ করা শ্রমিকদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে রয়েছে। এই কারণেই ভারত সরকার 3টে বড় রেল প্রকল্প বন্ধ করে দিয়েছে। তো সম্প্রতি মোহাম্মদ ইউনূস বলেছিলেন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো বাংলাদেশকে ছাড়া চলতে পারবে না। বাংলাদেশ তাদের জন্য একটা গেটওয়ের মতো কাজ করে, পাশাপাশি রাজ্যগুলোর জন্য এক অভিভাবকের ভূমিকাও পালন করছে বাংলাদেশ। এখানেই শেষ নয়, মোহাম্মদ ইউনূস এতদূর বলেছিলেন যে এই অঞ্চলে এখন চীনেরও হস্তক্ষেপ করা উচিত। এতে করে ভারত অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় এবং এখন এই 3টে বড় রেল প্রকল্প ভারত বন্ধ করে দিয়েছে। প্রথম প্রকল্প আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত ক্রস বর্ডার রেল লিঙ্ক, দ্বিতীয় খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেল লাইন, তৃতীয় ঢাকা থেকে টাঙ্গী এবং জয়দেবপুর পর্যন্ত রেল সম্প্রসারণ। এই 3টে প্রকল্প আপাতত সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও আরো 5খানা নতুন রেল রুটের পরিকল্পনা চলছিল, তো তাদের জরিপও স্থগিত করা হয়েছে। তো এখন প্রশ্ন হলো, যদি বাংলাদেশের রুট বন্ধ হয়ে যায় তবে ভারত কিভাবে উত্তর পূর্বকে যুক্ত করবে? তো ভারত এখন তার নজর ঘুরিয়ে ফেলেছে নেপাল এবং ভুটানের দিকে। নেপালের সঙ্গে আগেই একটা রেল চুক্তি রয়েছে এবং ভুটানও ভারতের উত্তর পূর্বের খুবই কাছে। সেই জন্য ভারত এখন এই দুই দেশের মাধ্যমে রেলওয়ে করিডোর তৈরির কথা ভাবছে। যদিও এই রুটগুলো কিছুটা কঠিন এবং দীর্ঘ, তবে বাংলাদেশের তুলনায় অনেক বেশি নিরাপদ এবং স্থিতিশীল। এছাড়াও ভারত এখন দেশের অভ্যন্তরে অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে। উত্তর প্রদেশ এবং বিহারের অনেক রেল রুট ডাবল করা হচ্ছে, কিছু রুট কোয়াড ট্র্যাকে পরিণত করা হচ্ছে। এসবের সরাসরি সংযোগ থাকবে শিলিগুড়ি করিডোরের সঙ্গে, যেটাকে চিকেন নেকও বলা হয়। এটা একটা সরু অংশ যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে। এই পথকে শক্তিশালী করা খুবই জরুরি, কারণ পুরো উত্তর পূর্ব এই পথের ওপর নির্ভরশীল। ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন উত্তর প্রদেশ এবং বিহারে জরিপের কাজ শুরু হয়ে গেছে এবং শিগগিরই রুটগুলো নির্মাণ কাজও শুরু হবে, যাতে উত্তর পূর্বর দিকে পরিবহন আরো দ্রুত হয়। তো ভারতের মূল লক্ষ্য হলো উত্তর পূর্ব রাজ্যগুলোকে দেশের অন্যান্য অংশের সঙ্গে আরো ভালো, দ্রুত এবং নিরাপদ ভাবে যুক্ত করা। বাংলাদেশের সিচুয়েশন ভালো না থাকায় ভারত এখন নেপাল, ভুটান এবং অভ্যন্তরীণ পথগুলো শক্তিশালী করতে লেগে পড়েছে। গত 4-5 দিনের মধ্যেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কে যথেষ্ট তিক্ততা দেখা গেছে। সেটা হোক বাংলাদেশে এক হিন্দু নেতার খুনের ঘটনার পর ভারতের কঠোর মন্তব্য, বা ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া, কিংবা বাংলাদেশের ব্যবসায়ীদের ধাক্কা দিয়ে সুতোর সাপ্লাই বন্ধ করা, যার ফলে বাংলাদেশের সবচাইতে বড় ইন্ডাস্ট্রি অর্থাৎ গার্মেন্ট ইন্ডাস্ট্রি বড় ধাক্কা খেয়েছে। কারণ বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ভারতের কাঁচামালের ওপরই নির্ভর করে এবং যদি ভারতের কাঁচামাল না পায় তবে বাংলাদেশের বিরাট ক্ষতি হবে। এর ফলে শুধু গার্মেন্টস এর কোয়ালিটি কমে যাবে না, বরং দামও অনেক বেড়ে যাবে। ভারত বাংলাদেশকে সস্তায় সুতো এবং তুলো সরবরাহ করত, কিন্তু এখন সেই সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন রেলওয়ে প্রকল্প বন্ধ হওয়ায় বাংলাদেশ আরো বড় ধাক্কা খেয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার দেরিতে হলেও এখন বাংলাদেশ বিরোধী সঠিক পদক্ষেপ নিতে শুরু করেছে। ভারত বাংলাদেশকে অনেক সুযোগ দিয়েছে যাতে তারা নিজেদের আচরণ ঠিক করে এবং ভারতের সঙ্গে সম্পর্ক
সম্পর্ক ভালো করে, কিন্তু মোহাম্মদ ইউনূসের একগুঁয়ে মনোভাব এবং ভারত বিরোধী নীতির কারণে অবশেষে ভারতকে এই ধরনের পদক্ষেপ নিতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভারতের পক্ষ থেকে যেভাবে বাংলাদেশ বিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সম্পর্কে আপনার কি মতামত? ওদিকে পাকিস্তান বাংলাদেশে প্রায় যা করেছিল সেই একই কাণ্ড শ্রীলঙ্কাতেও করেই ফেলতো যদি ভারত সঠিক সময়ে জেগে না উঠত। বিশ্বাস করুন, যেইভাবে পাকিস্তান বাংলাদেশে শুধু সরকারের মধ্যেই নয়, সেনাবাহিনীতেও প্রভাব বিস্তার করছে, এমনকি আইএসআই এর আধিকারিকরা ভারতের সীমান্তের কাছাকাছি ঘোরাফেরা করছে, প্রায় তেমনই কিছুটা শ্রীলঙ্কার দিক থেকেও ঘটতে চলেছিল। কিভাবে? আসলে কিছু মাস আগেই শ্রীলঙ্কায় একটা নতুন সরকার নির্বাচিত হয়েছে এবং যে ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছেন তিনি একজন খাঁটি কমিউনিস্ট, অর্থাৎ ভারতের বর্তমান সরকার যে দক্ষিণপন্থী একেবারে তার সম্পূর্ণ বিপরীত। সেই জন্য তখন বলা হচ্ছিল এই নতুন শ্রীলঙ্কা রাষ্ট্রপতির সঙ্গে ভারতের বনবে না ও তার নীতি হবে আলাদা, বরং সে চীনের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবে এবং চীনের সঙ্গে ভালো সম্পর্ক মানেই স্বাভাবিকভাবেই পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক ভালো হবে। তো এই কারণেই শ্রীলঙ্কার নির্বাচনকে ভারতের জন্য একটা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছিল এবং ঠিক তাই ঘটেছিল। রাষ্ট্রপতি নির্বাচনের পরই শ্রীলঙ্কায় পাক রাষ্ট্রদূত সহ একের পর এক পাকিস্তানি আধিকারিক রাষ্ট্রপতি ভবনে যাতায়াত শুরু করে দেয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো কয়েক সপ্তাহ আগে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয়, যার আওতায় দুই দেশ মিলিতভাবে একটা বড় সামরিক মহড়া আয়োজন করার কথা ঠিক করে এবং সেটাও নৌবাহিনীর মহড়া। তো ভারতের জন্য এটা একটা বড় ধাক্কা ছিল, কারণ এই মহড়াটা হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার ত্রিনাকমালি বন্দরের কাছে। আর এই ত্রিনাকমালি বন্দর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গোটা ভারত মহাসাগর অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলার জন্য। এবং এই বন্দরের কাছেই পাকিস্তানের যুদ্ধ জাহাজ আসতে চলেছিল এবং শ্রীলঙ্কার সঙ্গে মিলে সেখানে সামরিক মহড়া করতে চলেছিল। সেই জন্য এটা ভারতের জন্য অত্যন্ত গুরুতর ঘটনা ছিল। কিন্তু ভারত এখানে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়নি, বরং ঠান্ডা মাথায় কৌশল তৈরি করলো এবং সেই কৌশলের ফলে আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তানকে কার্যত লাথি মেরে শ্রীলঙ্কা থেকে বার করে দিয়েছে। তো কি ছিল সেই কৌশল? প্রথমেই প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সেই সফরে রাষ্ট্রপতিকে ভারতে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। শুধু তাই নয়, পরে প্রধানমন্ত্রী মোদীকেও শ্রীলঙ্কা সফরে আমন্ত্রণ জানানো হয়। প্রচুর চুক্তিও স্বাক্ষরিত হয়, যার ফলে দুই দেশের সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছিল তা কেটে গিয়ে উষ্ণতা ফিরে আসে। তো এর প্রভাব কি দেখুন নিজেই স্ক্রিনে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পাকিস্তানের নৌবাহিনীকে একটা চিঠি পাঠিয়েছেন, যাতে বলা হয়েছে যে তাদের আর শ্রীলঙ্কায় আসার দরকার নেই, কারণ যে সামরিক মহড়ার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই পুরো মহড়াটাই বাতিল করে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের সঙ্গে কোনো নৌমহড়া করবে না, তাই পাকিস্তান যেন তাদের যুদ্ধজাহাজ নিয়ে শ্রীলঙ্কায় না আসে। বিশ্বাস করুন, এটা পাকিস্তানের জন্য এক বিশাল আন্তর্জাতিক অপমান। এখনো পর্যন্ত কখনো দেখা যায়নি যে দুটো দেশ সামরিক মহড়া করার সিদ্ধান্ত নেয় অথচ আজব দেশই শেষ মুহূর্তে সেই মহড়া বাতিল করে দেয় এবং অন্য দেশকে আসতেই মানা করে দেয়। অর্থাৎ এক প্রকার অতিথিকে আমন্ত্রণ জানিয়ে শেষে বলা হলো যে তোমার আসার দরকার নেই, নিজের ঘরেই থাকো। এই কারণেই এটা পাকিস্তানের জন্য চরম অপমানের বিষয় যে শ্রীলঙ্কার মতো একটা ছোট দেশও আজ পাকিস্তানকে এইরকম মর্যাদা দেয়। যদিও শুনতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তানেতে প্রচন্ড রেগে আছে এবং শ্রীলঙ্কার কাছে ব্যাখ্যা চাইছে, তবে শ্রীলঙ্কা কোনো ব্যাখ্যা দিতে রাজি নয়। এতে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের দিনে পাকিস্তানের আন্তর্জাতিক মর্যাদা এবং সম্মান ঠিক কোন জায়গায় পৌঁছেছে। তবে এই বিষয়ে ভবিষ্যতে যদি কোনো আপডেট আসে তবে অবশ্যই নিয়ে আসবো আপনাদের সামনে। তবে এতদূর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।